যুবশক্তি প্রকল্পে আবেদন করতে গেলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগতে পারে। এটা নিয়ে অনেকে ইউটিউবে ভিডিও দিয়েছে, অনেকে আমাকে কমেন্ট করেছো তোমরা যে দাদা এই কার্ডটা আমরা কিভাবে বানাবো বা কিভাবে অ্যাপ্লাই করব। দেখো, এই কার্ড বানানোর জন্য তুমি অনলাইনে বাড়ি বসে আবেদন করতে পারো। তো এই ভিডিওতে আমি অনলাইনে কি করে আবেদন করবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানানোর জন্য সেই আবেদন প্রসেসটা দেখাচ্ছি, এবং এখানে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটাও বলে দিচ্ছি। তবে তার আগে জেনে নাও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগবে কিনা এটা কোনোভাবে শিওর নয়, কোনোভাবে সরকারি অফিসিয়াল ঘোষণা নেই এবং কোনো নোটিশও কিছু বলা হয়নি। তাহলে এটা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি যে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা বাধ্যতামূলক কিনা। তবে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি তোমাদেরকে, যদি তোমার প্রয়োজন হয় দেখে দেখে অ্যাপ্লাই করে রাখতে পারো। তবে যুবশক্তিতে অ্যাপ্লাই করার জন্য এই কার্ডটা মাস্ট লাগবেই, বাধ্যতামূলক। এই কার্ডটা ছাড়া তুমি অ্যাপ্লাই করতে পারবে না এমন কিছু সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। ইভেন মুখ্যমন্ত্রী বলেছেন যে 22শে জুন যে বাজেট বরাদ্দ হবে সেই বাজেটে আমরা যুবশক্তি প্রকল্প বা বেকারদের নিয়ে প্রকল্পের কথা ঘোষণা করব, এবং ওইখানে আমরা বলবো, ওই বাজেটে আমরা জানাবো যে কিভাবে আবেদন করবে, কত টাকা করে মাসে সাহায্য করা হবে, 3000 টাকা না তার কম সেটা বলা হবে, যোগ্যতা কি লাগবে, কি কি শর্ত, সমস্ত কিছু নোটিশে বলে দেবে। তাহলে আমি বলবো 22শে জুন পর্যন্ত অপেক্ষা করো, তারপরে গিয়ে যে কোনো ডিসিশন নাও। তবে এইটা ফিল আপ করে রাখা ভালো, ফিল আপ করলে কোনো ক্ষতি নেই, তুমি ফিল আপ করে রাখতে পারো। চলো ফর্ম ফিল আপটা দেখে নিই। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট employmentbank.wb.gov.in। তো সিম্পলি তুমি তোমার ফোনের ব্রাউজার থেকে গুগলে চলে আসো এবং এখানে এসে সার্চ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক। তো এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে যখন সার্চ করবে প্রথমে ওয়েবসাইট চলে আসবে employmentbank.wb.gov.in। এখানে ক্লিক করবে, ক্লিক করে এই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এইবার এখানে গিয়ে তোমাকে রেজিস্টার করতে হবে। এবার এখান থেকে এই যে নিউ এনরোলমেন্ট জব সিকার এই অপশনে ক্লিক করো। ক্লিক করার পরে যে টার্ম অ্যান্ড কন্ডিশন এসছে এটা ভালো করে পড়ে নাও, তারপরে টিকমার্ক অপশনে ক্লিক করো, তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এবার এই যে ফর্মটা ওপেন হচ্ছে এই ফর্মটা কিন্তু টোটালটাই ফিল আপ করতে হবে। ফর্মটা বড় মনে হচ্ছে তোমার, কিন্তু ফর্মটা খুবই সহজ। ফর্মটা ভালো করে দেখো, আমি বলে দিচ্ছি। তবে ফর্ম ফিল আপ করার আগে যে সমস্ত ডকুমেন্ট তোমাকে জোগাড় করে রাখতে হবে সেগুলো বলে দিই, কারণ ডকুমেন্ট জোগাড় না করে ফর্ম ফিল আপ করতে বসলে এটা এক্সপায়ার হয়ে যেতে পারে, আবার প্রথম থেকে ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে এই ডকুমেন্টগুলো আগে জোগাড় করে নাও। এখানে যা কিছু আপলোড করবে, যে ডকুমেন্টগুলোর কথা বলছি, সেগুলো 20 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে, এবার তুমি 20 থেকে 100 কেবির মধ্যে কি করে ডকুমেন্ট আনবে এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নাও। তাহলে ফোন থেকে তোমার ডকুমেন্টের ছবি তুলে তুমি 100 কেবির মধ্যে আনতে পারবে। প্রথমে নাম, জন্ম তারিখ প্রমাণের হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না থাকে তাহলে মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করতে পারো। যদি তাও না থাকে তাহলে ট্রান্সফার সার্টিফিকেট আপলোড করতে পারো। যদি তাও না থাকে তাহলে তোমার বার্থ সার্টিফিকেট সেটা আপলোড করতে পারো। মানে 4টে ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করলেই হবে। এবার তুমি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা সেটা প্রমাণ করার জন্য, মানে প্রুফ অফ রেসিডেন্ট সেটা প্রমাণ করার জন্য রেশন কার্ড আপলোড করতে পারো। রেশন কার্ড না থাকলে ভোটার কার্ড আপলোড করতে পারো। ভোটার কার্ডও যদি না থাকে পাসপোর্ট আপলোড করো। পাসপোর্ট না থাকলেও আধার কার্ড আপলোড করো। এখন কথা হচ্ছে তুমি ই আধারও আপলোড করতে পারো, আবার ই এপিকও আপলোড করতে পারো। তবে ই আধারে পাসওয়ার্ড প্রোটেকশন থাকে, ওটা রিমুভ করে নেবে। আর যদি ছবি তুলে আপলোড করো তাহলে ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড তার দুপাশের ছবি, মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একটা পেজে এনে তারপরে সেটাকে আপলোড করবে। শুধুমাত্র ফ্রন্ট সাইড বা শুধুমাত্র ব্যাক সাইড আপলোড করলে কিন্তু হবে না, দুটো পেজের ছবি আপলোড করতে হবে। যদি তুমি এসসি এসটি ওবিসি হও তাহলে কাস্ট সার্টিফিকেট আপলোড করবে, আর জেনারেল হলে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে না। যদি তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ হও, 40%-এর বেশি তুমি ফিজিক্যালি ডিসেবল, তাহলে তার যে গভর্নমেন্ট সার্টিফিকেট আছে সেটা আপলোড করতে পারো। এছাড়া শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে মার্কশিট এবং সার্টিফিকেট ভালো করে বুঝবে। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, গ্রাজুয়েশন পাস করে থাকো বা 8 পাস করে থাকো তাহলে, বা যদি 8 ফেলও করে থাকো তাহলে লাস্ট যে কোয়ালিফিকেশন তার মার্কশিট অথবা তার সার্টিফিকেট আপলোড করতে পারো। অথবা তোমার ট্রান্সফার সার্টিফিকেট, তুমি যে স্কুলে পড়েছো সেই স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি যেটাকে বলে সেটা আপলোড করলেও হয়ে যাবে। তাহলে এই ডকুমেন্টগুলো তুমি কি করবে, 100 কেবির মধ্যে ছবি তুলে সেটাকে আপলোড করবে। এবার চলো আমরা ফর্ম ফিল আপ দেখে নিই। একদমই সহজ ফর্ম ফিল আপ। এইখানে তোমার নাম লিখবে, ফুল নাম, নাম ও পদবি। তারপরে এখানে বাবা অথবা মায়ের নাম লিখবে, যে কোনো একটা। এরপরে তুমি যদি বিবাহিত হও তাহলে স্বামীর নাম, আর যদি মহিলা হও তাহলে স্বামীর নাম, যদি পুরুষ হও তাহলে স্ত্রীর নাম লিখতে পারো, অপশনাল না লিখলেও হবে। যেগুলো স্টার মার্ক দেওয়া সেগুলো ফিল আপ করতেই হবে, যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো ফিল আপ না করলেও হবে। এখান থেকে তোমার জেন্ডার চুজ করতে হবে, এখান থেকে তোমার কাস্ট চুজ করতে হবে। তারপরে তোমার রিলিজিয়ান, এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে, হিন্দু, মুসলিম, ইসলাম, বুদ্ধিজম, খ্রিস্টান সবাই অ্যাপ্লাই করতে পারবে। তুমি বিবাহিত নাকি অবিবাহিত নাকি ডিভোর্স নাকি বিধবা সেটা এখান থেকে চুজ করে নেবে।
এইবার তোমার জন্ম তারিখ চুজ করবে এখানে। তারপরে তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা মানে ডিসেবল কিনা, যদি ডিসেবল হয়ে থাকো ইয়েস করবে। তাহলে কোন ধরনের ডিসেবিলিটি তোমার মধ্যে আছে সেটা চুজ করতে হবে, এবং কত পার্সেন্ট ডিসেবিলিটি সেটা চুজ করতে হবে। আর যদি ডিসেবল না হয়ে থাকো তাহলে নো এই অপশনে চুজ করবে। তুমি যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে ইয়েস করবে, এক্স সার্ভিসম্যান না হলে নো করবে। তাহলে আমাদের পার্সোনাল ইনফরমেশন ফিল আপ হয়ে যাবে। এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, এইখানে তোমার ফুল ঠিকানা লিখবে, অর্থাৎ পিনকোড পর্যন্ত ফুল ঠিকানা লিখে দেবে। তারপরে রাজ্য ওয়েস্ট বেঙ্গল বাই ডিফল্ট চুজ করা আছে। এবার তোমার নিজের জেলার নাম এখান থেকে চুজ করবে, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখানোর জন্য একটা জেলা চুজ করছি, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমার বাড়ি হাবড়াতে, তো আমি 24 পরগনা জেলাতে থাকি, সেটা চুজ করলাম। এবার 24 পরগনার মধ্যে আমি কোন সাব ডিভিশনে থাকি, আমি এখানে বারাসাত চুজ করে নিচ্ছি। বারাসাত সাব ডিভিশনের মধ্যে হাবড়া পড়ছে। এইবার আমি ব্লক এরিয়ায় থাকি নাকি মিউনিসিপ্যালিটি, যদি তুমি পঞ্চায়েতের মধ্যে বসবাস করো তাহলে তুমি ব্লকের মধ্যে বসবাস করো, আর যদি তুমি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে বসবাস করো তাহলে তুমি তো সেটা জানোই মিউনিসিপ্যালিটি হবে। তো আমি থাকি পঞ্চায়েত এরিয়াতে, তো আমি ব্লক চুজ করে এখান থেকে আমার যে ব্লকের নামটা সেটা চুজ করবো। দেখো হাবড়া 1 ব্লক আমার চলে এসছে। আমার সাব ডিভিশন বারাসাত হলেও ওই বারাসাত সাব ডিভিশনের মধ্যে কিন্তু হাবড়া ব্লক পড়ছে, তাই সেটাই চুজ করতে হবে। এইবার আমার পিনকোড এখানে লিখতে হবে, তারপরে এক্সচেঞ্জ অফিসটা এখান থেকে চুজ করতে হবে। তাহলে এইগুলো ঠিকঠাক করে চুজ করলে তাহলেই তোমার এখানে তোমার যে কাছাকাছি যে এক্সচেঞ্জ অফিস আছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস, সেগুলোর লিস্ট আসবে। যেমন আমি হাবড়া ব্লকে কাছাকাছি যে আমার এক্সচেঞ্জ অফিস আছে, একটা হচ্ছে বনগাঁ, একটা হচ্ছে বারাসাত। তাহলে আমি যেখানে যেতে চাই সেটা আমি ক্লিক করবো। এখানে তুমি যেটা চুজ করবে ভবিষ্যতে তোমাকে সেই এক্সচেঞ্জ অফিসে যেতে হতে পারে, তাহলে এখানে খুব ভালোভাবে এক্সচেঞ্জ অফিসটা চুজ করতে হবে। কারণ কোনো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অথবা কোনো ফর্ম ফিল আপ করার জন্য তোমাকে এই এক্সচেঞ্জ অফিসে যেতে হবে। তাহলে এখানে যে এক্সচেঞ্জ অফিস চুজ করবে সেখানেই যেতে হবে, ঠিক আছে। এবার এখানে যদি আমি বনগাঁ চুজ না করে ব্যারাকপুর করি, তাহলে হাবড়ার থেকে ব্যারাকপুরের ডিস্টেন্সটা অনেক। তো আমাকে যদি এক্সচেঞ্জ অফিসে যেতে হয়, আমি কিন্তু ব্যারাকপুর চুজ করেছি বলে আমাকে ব্যারাকপুরে যেতে হবে। আমি যদি তখন বলি যে না আমি ভুল চুজ করেছি, আমি আমার বাড়ির কাছে যেটা আছে সেখানে যাব, তাহলে কিন্তু হবে না। তার জন্য এখানে সঠিকটা চুজ করতেই হবে। এইবার তোমার অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার দেবে। এবার অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে আমি যে মোবাইল নাম্বারটা দেবো সেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে কিনা। তো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক নয়, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার দিলেও হবে, না দিলেও হবে। তবে এই মোবাইল নাম্বার এখানে যেটা দেবে সেখানে কিন্তু এক্সচেঞ্জ অফিস থেকে এসএমএস আসবে যে তোমার ভেরিফিকেশন হয়ে গেছে বা কার্ড হয়ে গেছে, তাহলে সেই ফোন নাম্বারে যেন রিচার্জ থাকে। এরপর তোমার ইমেল অ্যাড্রেস বসাবে এবং আধার নাম্বার বসাবে, এটা অপশনাল, বসালেও হবে না বসালেও হবে। তাহলে আমাদের পার্সোনাল ইনফরমেশন এবং কন্ট্যাক্ট ইনফরমেশন ফিল আপ হয়ে গেল। তারপরে আমাদের দিতে হবে এডুকেশনাল ডিটেল মানে শিক্ষাগত যোগ্যতা। প্রথমে তোমার কোয়ালিফিকেশন কি আছে, তাহলে যে এখানে 12 পাস করেছে, তাহলে 12 তুমি আর্টস নিয়ে পাস করেছো, কমার্স নিয়ে পাস করেছো, নাকি সায়েন্স নিয়ে, নাকি ভোকেশনাল থেকে পাস করেছো, সেটা চুজ করবে। 8 পাস যারা করনি, 8 ফেল, তাহলে বিলো ক্লাস 8 তারা চুজ করবে। যারা 8 পাস করেছে তারা এইটা চুজ করবে। যারা 8 পাস করেছো ভোকেশনাল থেকে তারা এটা চুজ করবে। যারা মাধ্যমিক পাস করেছো তারা এটা চুজ করবে। যারা ভোকেশনাল থেকে মাধ্যমিক পাস করেছো তারা এটা চুজ করবে। তো আমি মনে করো এখানে গ্রাজুয়েশন পাস করেছি, তো আমি এখানে গ্রাজুয়েট পাস করেছি আর্টস নিয়ে, তো লিস্ট থেকে আমি গ্রাজুয়েট পাস আর্টস এই অপশনটা চুজ করে নেবো। তাহলে হাইয়েস্ট কোয়ালিফিকেশন দিলেই হবে, আমাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার দরকার নেই। অথবা চাইলে তুমি তিনটেই দিতে পারো, তাহলে আমি তিনটেই দেখাচ্ছি, তুমি একটা দিলেও হবে বা তিনটে দিলেও হবে। তো আমি এখানে মাধ্যমিক পাস করেছি, তো আমি এখানে এক্স ম্যাট্রিক পাস চুজ করলাম। তারপরে বোর্ডের নাম লিস্টে আমি চুজ করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানে মাদ্রাসা এডুকেশনও আছে, তো আমি এইটা চুজ করলাম। করার পরে কত সালে পাস করেছি সে সালটা আমি চুজ করে নিলাম এখানে, এবং কত পার্সেন্টেজ পেয়েছিলাম পার্সেন্টেজটা চুজ করে নিলাম। তারপরে অ্যাড নিউ, তাহলে মাধ্যমিক হয়ে গেল। এইবার আমি উচ্চ মাধ্যমিক চুজ করলাম, তো উচ্চ মাধ্যমিক আমি আর্টস নিয়ে পাস করেছি। উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম কি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি, সম্ভবত এরকম নাম আছে। এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এবং এখানে আমি কত সালে পাস করেছি, তাহলে আমি সেই সালটা চুজ করে নিচ্ছি, এবং কত পার্সেন্টেজ পেয়েছি সেটা চুজ করে নিলাম। এবার আবার অ্যাড নিউ, এখানে আমি দেবো গ্রাজুয়েশন, তাহলে আমি এখানে গ্রাজুয়েট আর্টস নিয়ে পাস করেছিলাম। এই যে গ্রাজুয়েট পাস আর্টস, তাহলে গ্রাজুয়েট পাস করেছিলাম। আমার কলেজে বা বোর্ডের নাম কি ছিল, এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বারাসাতের আন্ডারে, সেটা চুজ করলাম। কি সাবজেক্ট ছিল গ্রাজুয়েশনে, আমার বাংলা ছিল, তো আমি এখান থেকে বেঙ্গলে চুজ করে নিচ্ছি। কত সালে পাস করেছি এবং কত পার্সেন্টেজ মার্ক পেয়েছি। এবার অ্যাড নিউ, আরো যদি কোয়ালিফিকেশন থাকে সেগুলো অ্যাড করতে করতে যাবে। তো এই তিনটেই আমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন, আর আমি অ্যাড করব না। এইবার আছে ভাষা, তুমি কোন ভাষা জানো এবং কেমন জানো সেটা চুজ করতে হবে। প্রথম আমি আমাদের মাতৃভাষা বাংলা চুজ করে নিচ্ছি। রিড মানে বাংলা ভাষা আমি পড়তে জানি, রাইট মানে বাংলা ভাষা আমি লিখতে জানি, আর স্পিক মানে বাংলা ভাষা আমি বলতে জানি, আর স্পিক ফ্লুয়েন্টলি মানে খুব ভালোভাবে বলতে জানি।
তাহলে আমার কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে 4টেতেই টিক মার্ক হলো। এইবার অ্যাড নিউ করে আমি যদি অন্য কোনো ভাষা জানি, মনে করো আমি ইংলিশটা জানি, তাহলে ইংলিশ আমি পড়তে জানি, লিখতে জানি, তাই তার পাশে পাশে টিক মার্ক করবো এবং বলতে জানি। কিন্তু ফ্লুয়েন্টলি বলতে জানি না। ফ্লুয়েন্টলি বলতে জানি মানে বিশাল ভালোভাবে বলতে জানি, আমার কোথাও বাধে না। তাহলে আমি এটা টিক মার্ক করবো না। তারপরে অ্যাড নিউ। আবার আমি একটা ল্যাঙ্গুয়েজ চুজ করছি হিন্দি। হিন্দি আমি পড়তে জানি না, লিখতে জানি না, শুধুমাত্র বলতে জানি করেঙ্গে খায়েঙ্গে, কিন্তু খুব ভালোভাবে বলতে জানি না। তাহলে আমার যে লেভেল, ভাষার লেভেলটা সেই অনুযায়ী আমি টিক মার্ক করলাম। তুমিও এরকমটাই করবে। তবু এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। একইভাবে তোমার শারীরিক মাপজোক, সেটাও অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তোমার হাইট কত সেমিতে, তো গুগল দেখে নেবে যে 5 ফুট 7 ইঞ্চি তার হাইট কত হচ্ছে। তো আমি এখানে জাস্ট গুগলে গিয়ে লিখবো 5 ফিট 7 ইঞ্চি ইন সেমি, তাহলে এখানে বলে দেবে যে 170 সেমি। তাহলে আমি এখানে গিয়ে লিখলাম যে 170 সেমি। ওয়েট কত, তাহলে ওয়েট এখানে লিখে দেবে। এবং বুকের ছাতে আমি জানি না, লিখবো না। এইবার তোমার পাসপোর্ট সাইজ রঙিন ছবি 500 কপির মধ্যে আপলোড করতে হবে। 500 কপি হচ্ছে সাইজ। এবং শুধু ছবি আপলোড করলে হবে না, ছবির ওপরে নিজের সই করতে হবে, সিগনেচার। তাহলে ছবির ওপরে তুমি ক্রস সিগনেচার করে সেটাকে এখানে আপলোড করে দাও 500 কপির মধ্যে, পাসপোর্ট সাইজ ছবি। এবার যদি তোমার কাছে ছবি না থাকে, এখন আপলোড করতে পারছো না, আপলোড না করলেও হবে, সেটাও বলা আছে। একইভাবে তোমার বায়োডাটা তুমি ডকুমেন্ট ফরম্যাটে 200 কপির মধ্যে আপলোড করবে। বায়োডাটা ছবি তুলে বা পিডিএফ এ আপলোড করলে হবে না, ডকুমেন্ট ফাইলে আপলোড করতে হবে। তো এখানে আপলোড করে দিতে পারো। যদি বায়োডাটা না থাকে তাহলে তুমি জাস্ট সিম্পলি গুগলে যাবে এবং গুগলে গিয়ে সার্চ করবে store.wb তথ্য .com। তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো, আমাদের ওয়েবসাইট আসবে store.wb তথ্য .com। এখানে আমরা মাত্র 49-এ 3টে বায়োডাটা টেমপ্লেট দিয়েছি। এইখানে দেখো কি আছে, তুমি ডকুমেন্ট ফাইলে ডাউনলোড করতে পারবে। তো এই বায়োডাটা এখান থেকে ডাউনলোড করে নেবে, তোমার ডিটেলগুলো চেঞ্জ করে ডকুমেন্ট ফাইলে সেটা বানিয়ে নেবে। তারপর সেই ডকুমেন্ট ফাইলটা এখানে আপলোড করে দেবে, তাহলে হয়ে যাবে। আর আপলোড না করলেও হবে, অসুবিধা নেই। ঠিক আছে। এবার তুমি যদি কোথাও আগে কাজ করে থাকো, তাহলে তার সার্টিফিকেট যদি থাকে, তাহলে সেই হিসাবে কাজের অভিজ্ঞতা দেবে। অনেকে কাজ করেছে কিন্তু তার সার্টিফিকেট নেই, তাহলে কিন্তু সেটা এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ছে না। তাহলে এমন কোনো কাজ যার তোমার সার্টিফিকেট আছে সেগুলো এখানে ফিল আপ করবে। আর যাদের কাজের অভিজ্ঞতার নেই, ফ্রেশার, কোনোদিন কাজ করেনি, তারা এটা ফিল আপ করবে না, ফাঁকা রাখবে, ব্ল্যাঙ্ক রাখবে। এইবার তোমার ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন, মানে অতিরিক্ত তথ্য। যেমন তুমি কোথায় থাকো, রেসিডেন্স কোথায়। তো আমার এখানে রেসিডেন্স ওয়েস্ট বেঙ্গল, তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকো, তার প্রমাণ কি। তো এখানে তুমি 4টে ডকুমেন্ট সিলেক্ট করতে পারো রেসিডেন্স বা বাসস্থানের প্রমাণপত্র হিসাবে। যেমন রেশন কার্ড চুজ করতে পারো, ভোটার কার্ড চুজ করতে পারো, পাসপোর্ট চুজ করতে পারো, আধার চুজ করতে পারো। তো আমি এখানে আধার চুজ করছি, কারণ এইখানেও আমি আধার নাম্বার দিয়েছিলাম, তাই আমি এখানে আধারই চুজটা করলাম। এবার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। আমি এখানে যে ডকুমেন্ট চুজ করবো সেই ডকুমেন্টের নাম্বারটা এখানে বসাবো। তারপরে বলা আছে তোমাকে যদি এখান থেকে কাজের অফার দেওয়া হয়, তাহলে তুমি কি রিলোকেট করতে পারবে। রিলোকেট মানে তোমাকে ধরো কাজ দিল দিল্লিতে, তুমি কি দিল্লি গিয়ে থেকে খেয়ে কাজ করতে পারবে। অথবা দেশের বাইরে কাজ দিল, তাহলে তুমি কি দেশের বাইরে যেতে পারবে। বা তোমাকে রাজ্যের মধ্যেই দিল, তুমি কি রাজ্যের মধ্যে অন্য কোথাও গিয়ে কাজ করতে পারবে। তো সেক্ষেত্রে তুমি তোমার অনুযায়ী চুজ করবে। যেমন আমি এখান থেকে কোনো কাজ চাই না, তাই নো করলাম, কারণ এখান থেকে সব প্রাইভেট জব দেওয়া হয় এবং একদম বেসিক স্যালারি, ফালতু, আমি করি না। আর তুমি ইয়েস উইদিন স্টেট মানে আমি করতে পারবো কাজ, কিন্তু রাজ্যের মধ্যে আমি যেতে পারবো। উইদিন কান্ট্রি মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু দেশের মধ্যে। আর ইয়েস আউটসাইড কান্ট্রি মানে দেশের বাইরে। তো আমি এখানে নো রাখবো। এবার আমি বিপিএল কিনা, যদি বিপিএল হতাম ইয়েস করতাম, যেহেতু বিপিএল নই তাই নো করলাম। এবার তোমার ব্যাপারে যদি অন্য কোনো ইনফরমেশন থাকে সেটা এখানে লিখবে এই বক্সে। তারপরে ক্যাপচা কোড এখানে দেখে দেখে বসাবে, তারপরে টিক মার্কে ক্লিক করবে, তারপরে সাবমিটে ক্লিক করবে। ক্লিক করলে তোমার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আর যদি এখানে আগে কখনো অ্যাপ্লাই করে থাকো, তাহলে এখানে দেখাবে ইরর, এই ক্যান্ডিডেটটা আগে রেজিস্টার আছে তাই আর হবে না, কারণ এখানে শুধুমাত্র একবারই অ্যাপ্লাই করা যায়। এইবার তুমি এখানে সাবমিট করার পরে তোমাকে এই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এই ডকুমেন্ট আপলোড করলে, তারপরে তুমি সাবমিট করলে, তোমাকে এখান থেকে একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট দেবে, সেটা তুমি প্রিন্ট করে রাখবে। এবং ওখানে একটা টেম্পোরারি আইডি থাকে, ওই আইডিটা মেন। এইবার অ্যাপ্লাই করার পরে কি করতে হবে, এইবার এই ফর্মটা এখানে যখন তুমি সাবমিট করবে অনলাইনে, এখান থেকে একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট দেবে, ওখানে একটা টেম্পোরারি আইডি থাকবে, এটা প্রিন্ট করে রেখে দেবে বা স্ক্রিনশট করে সেভ করে রাখবে, ওটা তোমার কাজে লাগবে। এইবার অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে তুমি যে ফোন নাম্বার এখানে দিয়েছো, ওই ফোন নাম্বারে তোমার কাছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে এসএমএস আসবে যে তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরে 15 দিন থেকে 30 দিনের মধ্যে তোমাকে আরেকটা এসএমএস দেবে, যেখানে তোমাকে বলবে তোমার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়ে গেছে এবং তোমাকে একটা টেম্পোরারি আইডি যেটা দিয়েছে
দিয়েছিল ফর্ম ফিল আপ করার সময়, ওটা চেঞ্জেস করে একটা ফাইনাল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। ওই ফাইনাল আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি এখানে লগ ইন করতে পারো পরবর্তীতে। তো এইটুকুই কাজ, এর বেশি কাজ নেই। এখানে কোনো কার্ড তোমাকে হাতে দেবে না, তুমি জাস্ট ফর্ম ফিল আপ করে রাখলে এবং তোমার টেম্পোরারি আইডি কনভার্ট হবে ফাইনাল বা পার্মানেন্ট আইডিতে, ওটাই একরকম করে এক্সচেঞ্জ কার্ড হিসেবে বলা হতে পারে। ওই পার্মানেন্ট আইডি পাসওয়ার্ড পাওয়া মানে তোমার এখানে নাম নথিভুক্ত হয়ে গেছে, নাম উঠে গেছে। তাছাড়া এখানে কোনো হাতে তোমাকে কোনো কার্ড দেবে না। এছাড়া অনলাইনে অ্যাপ্লাই করার পরে যদি কোনো ডকুমেন্টে ভুল থাকে, মিসম্যাচ হয়, তাহলে তোমার যে নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিস আছে, যেটা তুমি ফর্ম ফিল আপ করার সময় চুজ করেছিলে, সেখান থেকে তোমাকে কল করে ডাকা হতে পারে। তাহলে তখন তোমাকে অফিসে যেতে হবে, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এবং আরেকটা ফর্ম ওরা দেবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে গিয়ে তুমি পার্মানেন্ট আইডি পাসওয়ার্ড পাবে। এরকমটাও অনেকের সঙ্গে হয়েছে। তাহলে দুটো সিনারিও আছে। একটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করার পরে 15 থেকে 30 দিন পরে ডিরেক্টলি তোমার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায় এবং তোমাকে পার্মানেন্ট আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়। সেকেন্ড সিনারিও হচ্ছে তোমার যদি অনলাইনে অ্যাপ্লাই করার পরে ভেরিফিকেশন না হয়, তাহলে অফিস থেকে তোমাকে কল করে ডাকা হয়, সেখানে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়, ডকুমেন্ট জমা দিতে হয়, তারপরে তোমাকে পার্মানেন্ট আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়। এবার অনেকে এই পোর্টালে অনেক আগে অ্যাপ্লাই করেছিলে এবং এখন যখন নতুন করে অ্যাপ্লাই করতে যাচ্ছ, সাবমিট নেবে না, সেক্ষেত্রে তাদের কিছু করার নেই। তাদেরকে অফিসে গিয়ে তোমার ডকুমেন্ট গুলো দেখিয়ে ওখান থেকে আইডি পাসওয়ার্ড কালেক্ট করতে হবে। আর ভালো করে মাথায় রাখবে, এই পোর্টালে একবার নাম নথিভুক্ত করলে জীবনেও আর কোনোদিন করতে পারবে না। তাই এখান থেকে যে আইডিটা পাবে সেটা সারা জীবন তোমার কাছে রেখে দেবে। ভবিষ্যতে কোন প্রকল্পে কোন কাজে এটা ব্যবহার হবে তার কোনো ঠিক নেই। ভিডিও শেষে বলে দিচ্ছি, যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বাধ্যতামূলক কিনা সেটা এখনো জানা যায়নি। 22শে জুন বাজেট ঘোষণার পরে সমস্ত কিছু জানা যাবে, তখন আমরা ভিডিও বানিয়ে দিয়ে দেবো ওই প্রকল্প সম্পর্কে। আর তার আগে তুমি চাইলে এই কার্ডটা করে নিতে পারো, কোনো প্রকার ক্ষতি হবে এখানে হবে না তোমার। বাট বাধ্যতামূলক এই ডকুমেন্টটা যে লাগবেই যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য, এটাও কথা বলা নেই। যদি পরবর্তীতে নোটিশে বলা হয়, তার আপডেট তুমি পেয়ে যাবে এবং নোটিশ প্রকাশিত হলে এই ভিডিওতে আমি যুবশক্তি নোটিশটা পরবর্তীতে অ্যাটাচ করে দেবো। সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।